প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম একা। শুরু করছি ১৪তম অংশ। ধন্যবাদ। ওই জিনিসটার প্রতি কখনোই আগ্রহ ছিল না, নতুন করে শুরুও করব না। আচ্ছা, স্কট নেলসনকে চেনো তুমি? নিশ্চয়। স্পষ্ট আগ্রহ ও উৎসাহ দেখা গেল হাউন্ডসের মুখে। কে না চেনে ওকে? আমাদের সঙ্গে সবসময়ই ব্যবসা করে ও। আগে বলবে তো, তোমার সঙ্গে ওর পরিচয় আছে? পরিচয় বলতে সে কি বোঝাচ্ছে ঠিক বুঝতে পারল না জেমি। তবে তর্ক করতে গেল না। শোনো, ট্রেনে আসবার পথে কিছু গোলাগুলি করতে বাধ্য হয়েছি আমি। ফ্রক কোট পরা দুজন লোক যদি আমার খোঁজে আসে, বলো তুমি কিছু জানো না। এটা যে ডাহা মিথ্যে হবে তা তো নয়, কারণ আদপে আমার সম্পর্কে এমন কিছু জানো না। আর যাই বলো, এটা জানিও না আমি কোন দিক গেছি। ক্যান্সার সিটিতে কোনো ঝামেলায় পড়তে চাই না বলে ওদের এড়াতে চাইছি। আইনের লোক নয় তো? সন্দিহান স্বরে জানতে চাইল হাইন্স। আমরা কিন্তু সবসময়ই আইনের পক্ষে এবং যে কোনো অফিসারকে সর্বোচ্চ সহযোগিতা করি। আমিও তাই করি, যদি ওদের প্রয়োজন হয়। যাকগে, শুনে নিশ্চিত হতে পারো যে এসবের সঙ্গে এখন পর্যন্ত আইনের কোনো সম্পর্ক নেই। আমার ধারণা ভবিষ্যতেও জড়াবে না। সারা পশ্চিমে যা দেখেছি, বেশিরভাগ অফিসার নিজের এলাকার শান্তি বজায় রাখতে মাথার ঘাম পায়ে ফেলছে। বাইরের উটকো ঝামেলা সামাল দেওয়ার সময় নেই কারো। জেমির হোলস্টারে রাখা পিস্তলটা চোখে পড়েছে এজেন্টের। কোটের লম্বা ঝুল অপর দিকটা ঢেকে রাখলেও হোলস্টারের নিচের দিক ঠিকই দেখা যাচ্ছে। পিস্তল বয়ে বেড়াচ্ছ? বিরস মুখে বলল সে। এজন্যে হয়তো গ্রেপ্তার হয়ে যেতে পারো। এটা ডস সিটি নয়, ক্যান্সাস সিটির ভিতরে অস্ত্র বহন করা নিষিদ্ধ। সব কটা দাঁত সব কটা দাঁত বের করে হাসলো জেমি। নিয়মটা জানি আমি, মিস্টার হাইন্স, কিন্তু হয়েছে কি জানে, মরবার চেয়ে বরং গ্রেপ্তার হওয়া ঢের ভালো। এ মুহূর্তে শুধু ওটা নিয়েই ভাবছি আমি। ঠিক 6টায় লাইভ স্টক এক্সচেঞ্জের নির্দিষ্ট অফিসে পৌঁছালো জেমি এবং ভিতরে ঢুকে প্রথমেই স্কট নেলসনকে দেখতে পেল। এসে গেছো তাহলে? ওকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল রুক্ষ চেহারা রানচাল। এগিয়ে এসে জেমির কাঁধে হাত রাখল। দুশ্চিন্তা হচ্ছিল। হাউস অব লর্ডসে অ্যাপয়েন্টমেন্ট আছে আমাদের, জুয়ার আড্ডা ওটা, কিন্তু শহরের সবচেয়ে ভালো খাবার ওখানেই পাওয়া যায়। সেজন্য অবশ্য মালিকের সঙ্গে জানাশোনা থাকতে হবে। বেশ, সায় জানালো জেমি। তবে জুয়া খেলবো না, এমনিতে অভ্যাস নেই। তাই একটু আগে ওয়েলস ফার্গো অফিসের মিস্টার হাইন্স আমাকে এ ব্যাপারে সাবধান করে দিল। লোক ভালো, লোক ভালো ও। হাঁটতে হাঁটতে নিজের ব্যবসা সম্পর্কে জেমিকে জানালো স্কট নেলসন। টেক্সাস থেকে গরু কেনে সে, তারপর সেগুলোকে নিয়ে যায় পূবের বাজারে, যেখানে গরুর ব্যাপক চাহিদা রয়েছে। কখনো কখনো পর্যাপ্ত ঘাস পানি আছে এমন স্থানে কয়েক মাস রেখে দেয়। গরুগুলো হৃষ্টপুষ্ট হয়ে উঠলে বা চড়া দাম পেলে বাজারে নিয়ে বিক্রি করে। গরু সম্পর্কে জেমির জ্ঞানও কম নয়। রানচারের কথার কথায় বুঝে গেল ব্যবসাটা বেশ বোঝে সে, ভালো করছে। এখানে বেশ নামডাক রয়েছে নেলসনের। যেখানে যাচ্ছে পরিচিত লোকজন সম্ভ্রম ও সম্মানের সঙ্গে কথা বলছে, তার সঙ্গে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে, কুশল বিনিময় করছে আন্তরিকতার সঙ্গে। মিস্টার নেলসন সামান্য ইতস্তত করে শেষে জিজ্ঞেস করলো ও, তুমি কি সব সময় একাই গরু কেনো, না কখনো কখনো পার্টনার নাও? প্রায় সবসময়ই পার্টনার থাকে। গরু ব্যবসায় আগের মতো লাভ নেই এখন, সহজও নয়। টেক্সাসের রেঞ্জে গরুর দাম বেশ চড়া হয়ে গেছে ইদানিং।
ড্রাইভ করে গরু বাজারে নিয়ে যাওয়ার খরচও বেড়ে গেছে। কিন্তু সব কিছুর পরও যদি ঠিক জায়গায় বিনিয়োগ করা যায়, লাভের অঙ্কটা একেবারে মন্দও নয়। ভাবছি সুযোগ পেলে গরু ব্যবসায় বিনিয়োগ করব, জানালো জেমি। তবে রানসিংয়ের চিন্তাও আছে মাথায়। কলোরাডো ও ওয়াইওমিংয়ের পাহাড়ি অঞ্চলে ভালো জমি দেখেছি। সারা বছর পানির অভাব হয় না, আর শীতেও পর্যাপ্ত ঘাস থাকে। কিছু উপত্যকা আছে যেখানে হাজার হাজার গরু রাখা যাবে। এ ব্যাপারটা আমারও কানে এসেছে। শীতে পাহাড়ে গরু রাখবার অভিজ্ঞতা তো তোমার আছে? জি স্যার, গত শীতে 700 গরুর একটা পাল পাহাড়ে রেখেছি আমি। পানির অভাব ছিল না, প্রচুর ঘাসও ছিল। সম্ভবত পাহাড়ি ঘাসের চেয়ে সেরা জিনিস কোনো রেঞ্জেই পাওয়া যায় না। 3 মাস পর সব গরু নিয়ে যখন নেমে এসেছি পাহাড় থেকে, প্রতিটি গরুই হৃষ্টপুষ্ট ছিল। এক্ষেত্রে লংহর্ন ও ডারহ্যাম কিংবা লংহর্ন ও হেয়ারফোর্ডের শঙ্কর জাতের গরু আদর্শ। সবাই যেখানে ভুল করে অল্প সময়ে বাড়তি লাভ করতে চায় বলে অতিরিক্ত গরু চড়িয়ে বসে, ফলে গরুর গড়পড়তা স্বাস্থ্যের উন্নতি হয় না। হাউস অব লর্ডসের ফটকে থামলো ওরা দুজন। অস্বস্তি বোধ করছে জেমি, উদ্বিগ্ন দৃষ্টি চালালো চারপাশে। একটু আগে খেয়াল করেছে দুটো লোক অনুসরণ করছে ওদের। চলো ভিতরে ঢুকে পড়ি, বলল ও। দুজন লোক সারা পথ আমাদের অনুসরণ করে এসেছে। স্মিথ হেসে জেমির কাঁধে একটা হাত রাখলো স্কট নেলসন। সান, এ নিয়ে চিন্তা করো না, ওরা আমার লোক, কখন কোন দরকারে লেগে যায়। একজন হচ্ছে এড হ্যারিস, তোমার উপর যারা হামলা করেছিল ওদের দেখলে হয়তো চিনতে পারবে এড। অন্যজন রায়ান টাইলার, ওর নাম শুনেছি। আবারও হাসলো গরু ব্যবসায়ী। পিস্তলের জন্যে বিখ্যাত হয়ে গেছে ও, বাচ্চা ছেলেরাও ওর নাম জানে। ভিতরে ঢুকলো ওরা। এখনো ভিড় তেমন হয়নি, তবে লোক সমাগম একেবারে কমও নয়। সব মিলে হয়তো 50-60 জন হবে। বিশাল বারের কাছে ভিড় করেছে বেশিরভাগ মানুষ। কেউ কেউ পোকার খেলতে বসে গেছে। অর্ধেকটা জুড়ে বিভিন্ন জুয়ার আসর বসেছে। দোতলায় রেস্তোরাঁ। উপরে এসে অপেক্ষাকৃত নিরিবিলি এক জায়গায় বসলো ওরা। ডিনারের ফরমাশ দিল স্কট নেলসন। মার্ক পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যে। ওর নাম হাই হাউই, ভালো লোক, দক্ষিণের নানা শহরে জানাশোনা আছে ওর। সম্ভবত ক্যারোলিনা বা জর্জিয়া থেকে এসেছে ও, ঠিক জানি না, তবে এটা জানি যে তোমার জন্যে মার্কই সঠিক লোক। নিষ্পৃহ দৃষ্টিতে নিচের ভিড় দেখলো গরু ব্যবসায়ী। বিশেষ করে জুয়ার হলের প্রতিটি মানুষকে খুঁটিয়ে দেখল। গরু ব্যবসায় টাকা খাটাবে বলেছ, কত খাটাতে চাও? 2-3 হাজার, এই তোমার সম্বল? না স্যার। দারুণ, একটা প্রাচীন প্রবাদ আছে, সব কলা এক ঝুড়িতে রাখতে নেই। এই মুহূর্তে যা বাজার দর, $2,000 100 গরু কিনে রেল রোড পর্যন্ত ডেলিভারি দেওয়া যাবে। অন্তত 15 দিন পর যেহেতু বিক্রি হবে। আগাম বলবার উপায় নেই পূবের বাজারে কি দর পাওয়া যাবে। তবে এবছর গরু কিনে ক্যানসাস সিটি পর্যন্ত আনতে মাথাপিছু $18 খরচ হয়েছে আমার, আর $28 বেচে দিয়েছি। গত বছর 3টা পাল নিয়ে যাত্রা করেছিলাম। পথে ইন্ডিয়ান হামলা হলো এক পালে। স্টাবিট ঘটিয়ে প্রায় 200 গরু নিয়ে গেল ওরা। ভরা নদী পেরোতে গিয়ে মারা পড়ল 6টা, দুটো গেল স্টাপিডে। বুঝতেই পারছো, এর সবই লাভের ক্ষেত্রে প্রভাব ফেলে। খাটো মোটাসোটা এক লোক এসে উপস্থিত হলো। ধূসর স্যুট তার পরনে, দর্জি দিয়ে বিশেষভাবে তৈরি। মুখটা লালচে হয়ে গেছে, সারাক্ষণ ঘামছে দরদর করে। মাথায় পরিপাটি করে আঁচড়ানো ঘন চুল, সাদা ব্রিমের হ্যাট ডান হাতে। স্কট, তোমাকে দেখে সত্যি ভালো লাগছে। উজ্জ্বল হয়ে গেল লোকটার মুখ। এবার জেমির দিকে ফিরল সে। এ নিশ্চয় মিস্টার ট্রেভেলিয়ান, কেমন আছো? তোমার সঙ্গে পরিচিত হয়ে খুশি হলাম।
বসো মার্ক, যা যা খাবে ফরমাশ দাও। আগে পেটের জ্বালা মিটিয়ে নাও, তারপর আলাপ করা যাবে। ওয়েলস ফার্গো অফিসে গিয়ার জমা করে আসবার সময় ওর বাবার বাকি তোলেটা জমা দেয়নি জেমি। ব্ল্যাঙ্কেট রোলের ভিতর থেকে বের করে নিয়েছিল। পকেট থেকে ওটা বের করে সব কাগজ টেবিলের উপর মেলে ধরল। প্রথমে মানচিত্রটা দেখলো আইনজ্ঞ, খুঁটিয়ে দেখলো ঝাড়া 3 মিনিট, তারপর মুখ তুলে তাকালো জেমির দিকে। পরপরই আবার মানচিত্রে দৃষ্টি ফিরিয়ে নিল। নিচু স্বরে বলল, খাইছে। এ কিভাবে বিশ্বাস করি? মুখ তুলে আবার তাকালো সে। মানচিত্রে সবচেয়ে বড় খামারের উপর টোকা দিল। এ জায়গাটার গল্প জানো তুমি? লোকে বলে এটা নাকি ভুতুরে। আমার কিছু আত্মীয়ের কথা ভাবলে অবিশ্বাস্য মনে হয় না। এবার শব্দ করে হাসল সে। ওদের সঙ্গে দেখা হয়েছে? হেলগার সঙ্গে? ওহ, যা সুন্দর না! 2-4টা টেরিটরি ঘুরলেও ওর মতো সুন্দরী মেয়ে আরেকটা খুঁজে পাবে না। এবার এসকট স্কট নেলসনের দিকে ফিরল আইনজ্ঞ। হ্যাঁ, গল্পটা জানি আমি, জায়গাটাও চিনি। এতে অবশ্য বিস্ময়ের কিছু নেই, কারণ বহু লোকই এসব জানে। ওই খামারের রক্তাক্ত ও করুণ একটা ইতিহাস আছে, একেবারে শুরু থেকে, কিন্তু এর অপরিসীম মূল্যও রয়েছে। সংক্ষেপে বাবার মৃত্যু থেকে পরবর্তী ঘটনা খুলে বলল জেমি। ওদের একজন খুন হয়েছে তোমার হাতে, তুমি নিশ্চিত? জি। কোথায় বুলেট ঘেঁটেছে আমি জানি, কারণ ওভাবেই গুলি করেছি। দুটোর যে কোনো একটাই লোকটার মৃত্যুর জন্য যথেষ্ট ছিল। এরা খুবই খারাপ মানুষ, ভয়ঙ্কর খারাপ। একজন দুজন নয়, পুরো পরিবারই খারাপ, অভিশপ্ত। বাচ্চা বয়স থেকে ওদের চিনি আমি, জানি। শেখের নামটা আসলে ভুয়া। ওদের পারিবারিক পদবি হচ্ছে সেরেসিন। সেরেসিন নামে কুখ্যাত এক জলদস্যু ছিল। এরা তারই বংশধর কিনা সঠিক জানি না। আর শেখের নামকরণের কারণ হচ্ছে এদের একজন বড় হয়েছিল শেখের পরিবারের সঙ্গে। খুবই অভিজাত মানুষ এরা, দয়ালুও। কিন্তু শেখেদের কাছ থেকে পালিয়ে চলে আসে ছেলেটা। এরপর থেকে শুধু ওই ছেলেই নয়, বরং প্রয়োজনে অপ্রয়োজনে অন্যরাও শেখের নামটা ব্যবহার করেছে। ওর কাটা চিবুকে কি কাটা একটা দাগ আছে? হ্যাঁ, ও হচ্ছে নিভেন, সবচেয়ে ভয়ঙ্করদের একজন। অস্ত্রের নিপুণ হাত, কখনো মিস করে না, যে কোনো অস্ত্রে পাকা। মাত্র 14 বছর বয়সে সার্স্টনে এক লোককে খুন করে। যাকে খুন করেছে সে গায়ে পড়ে ঝগড়া বাঁধাতে ওস্তাদ ছিল বলে, আর কচি বয়সের কারণে পার পেয়ে যায় নিভেন। পরে মোবিলে ডুয়েলে আরও একজনকে খুন করে সে। 2 বছর পর নিউ অরলিয়েন্সে ওর হাতে খুন হয় আরেকজন। গিলেন আর নিভেনের মধ্যে কে বেশি বিপজ্জনক, এ নিয়ে তর্ক হতে পারে। ভয়ঙ্কর পরিবার দেখছি, শুকনো স্বরে বলল নেলসন। ঠিকই ধরেছ। ক্যারোলিনার চৌহদ্দিতে কুখ্যাত পরিবার বলে ছড়িয়ে পড়েছে ওদের বদনাম। কেউ লাগতে যায় না ওদের সঙ্গে, ঘাটাতে যায় না। পরিমাণটা হয় খুবই ভয়ঙ্কর পরিণামটা হয় খুবই ভয়ঙ্কর। যে কোনো উসিলায় আগে পরে যখনই হোক এর শোধ কড়ায় গন্ডায় আদায় করে নেয় ওরা। ঠিক এ কারণেই ইদানিং ওদের কুখ্যাতির গল্প তেমন শোনা যায় না। শেখেরদের কাছ থেকে 100 হাত দূরে থাকে লোকজন। জেমির দিকে ফিরল হাউই। আমাকে কি করতে বলো তুমি? আমি যাতে উত্তরাধিকার পাই সেজন্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। এতক্ষণ কথা বললেও কাগজপত্র থেকে চোখ সরায়নি সে, বরং সারাক্ষণই দেখছিল। জেমির প্রস্তাব শুনে সে রাগ করল। কাগজ যা দেখলাম কাজটা কঠিন হবে না। দখলে নিতে তোমার হয়তো সশরীরে উপস্থিত হওয়া লাগতে পারে। তাই করব তাহলে। সেক্ষেত্রে এটা সবসময় মাথায় রেখো যে
একবার তোমার বাবাকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করেছিল ওরা। তোমার ক্ষেত্রে অন্তত একবার চেষ্টা চালিয়েছে। চেষ্টা চালিয়ে যাবে ওরা। এমনকি তুমি উত্তরাধিকার পেয়ে গেলেও ক্ষান্ত হবে না। কারণ তোমাকে সরিয়ে দিতে পারলেই পরবর্তীতে ওরা সবকিছুর মালিক বনে যাবে। হঠাৎ পোকার খেলুড়ে আর দর্শকদের ভিড়ে এড হ্যারিসকে দেখতে পেল জেমি। ভিড় ঠেলে এগিয়ে আসতে আসতে হাত নাড়ছে সে। প্রায় ছুটে এলো টেবিলের কাছে। হাঁপাতে হাঁপাতে স্কট নেলসনকে বলল, বস, ওরা এসে পড়েছে। রাস্তা ধরে এদিকেই আসছে। চারজন। দেখে মনে হচ্ছে এক বাটিতে রাখা 4টা মটরশুঁটি। মুহূর্তের জন্যও কাজ ছাড়া হচ্ছে না কেউ। দেখতেও প্রায় একই রকম। 17। মাত্র মাত্রই রেস্তোরাঁয় ঢুকে পড়েছে 4 সেকেন্ড। সেদিকে একবার দৃষ্টি চালালো মার্ক হাউই। একেবারে নিষ্পৃহ দেখাচ্ছে মুখ। কাছাকাছি এক টেবিলের দিকে ফিরল সে। হাত তুলে হ্যাটের কিনারা ছিল। অস্থির হয়ে না, বিড়বিড় করে জেমিকে আশ্বস্ত করল সে। কিছু ঘটবে না এখানে। ওরা তোমার টিকিটিও ছুঁতে পারবে না। ওদের টেবিল থেকে কয়েক কদম সরে গেছে হ্যারিস। খবর দিয়েই দেরি করেনি। একটু দূরে আড়াআড়ি এমন এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। রেস্তোরাঁয় ঢুকে পড়া 4 সেকেন্ড আর বসদের সঙ্গে একটা কাল্পনিক ত্রিভুজ তৈরি করেছে। সেকেন্ডরা বেতাল কিছু করতে গেলে বা গোলাগুলি হলে তাদেরকে এক পাশ থেকে পেয়ে যাবে সে। সেকেন্ডদের ঠিক পিছনে রয়েছে রায়ান টাইলার। দেখতে পেল জেমি। ভেতরে ঢুকে খানিকটা বাম দিকে সরে গেল সে। এড হ্যারিসের উল্টো দিকে। গোলাগুলি হলে ক্রস ফায়ারে যাতে না পড়ে এ ব্যাপারে পুরোপুরি সচেতন। দীর্ঘ পায়ে এগিয়ে এলো 4জন। কাছাকাছি এসে ছড়িয়ে পড়ল, ঘিরে ফেলল টেবিলটা। প্রায় প্রত্যেকের দৃষ্টি জেমির উপর। কঠিন ও ক্রুব্ধ চাহনিতে দেখছে। একটু পর অন্য দুজনকেও দেখল। গাঢ় হয়ে বসো, জেন্টলম্যান, প্রায় নির্দেশের সুরে বলল চিবুকে ক্ষতওয়ালা, অর্থাৎ নিভেন শেখের। আমরা শুধু মিস্টার জেমি টেভলিয়ানের সঙ্গে কথা বলতে এসেছি। আমার মনে হয় না তোমার সঙ্গে বলবার মতো কিছু আছে, জবাব দিল জেমি অনিত্তেজিত কণ্ঠে। যাই বলতে এসে থাকো, অযথা সময় নষ্ট করা হবে শুধু। আমার তা মনে হয় না, রুক্ষ স্বরে বলল নিভেন। কোটের ল্যাপেল সরিয়ে দিল সে বাম হাতে। কোমরে গুজে রাখা পিস্তলটা চেহারা দেখালো। ডান হাতে আলতোভাবে পড়ে আছে পিস্তলের বাটের উপর। ডান হাত আলতোভাবে পড়ে আছে পিস্তলের বাটের উপর। তুমি যদি আপোষে আমাদের সঙ্গে চলে আসো, তাহলে আর কোনো ঝামেলাই হয় না। শান্ত একটা কণ্ঠ শোনা গেল সেকেন্ডের পেছনে। ভাই সব, আমি সিটি মার্শাল জনি গ্যারেট। তোমাদের কোনো সাহায্য করতে পারি? একটু আগে এর উদ্দেশ্যে হ্যাট ছুঁয়ে ইশারা করেছিল আইনজ্ঞ মার্ক হাউই। মার্শালের পাশে রয়েছে 2জন লোক, পোড়খাওয়া ও কঠিন চেহারা সবার। পলকে পলকের দেখায় এদের সামর্থ্য অনুমান করা যায়। ঘাড়ের উপর দিয়ে পিছনে তাকালো নেভিন। এড হ্যারিস আর রায়ান টাইলারকে দেখতে পেল। টেক্সান 2 কাউহ্যান্ডকে আমল না দিয়ে উপায় নেই। অস্থির ও উল্লাসভরা চাউনি দেখেই বোঝা যাচ্ছে শোডাউনের জন্য উসখুস করছে এরা। মার্শাল সহ 2জন তো আছেই। সব মিলিয়ে যদি জেমি বা ওর 2 সঙ্গীকে হিসাবে নাও ধরা হয়, 5জনের বিরুদ্ধে 4জন। কঠিন পরিস্থিতি। পিস্তলের বাট থেকে হাত সরিয়ে নিল নেভিন। মনে হয় না তোমার সাহায্য লাগবে মার্শাল, চাপা ও হতাশ কণ্ঠে বলল সে। মিস্টার ট্যাভলিয়ানের সঙ্গে কথা বলতে এসেছিলাম আমরা। যাকে ওকে যখন একা পাওয়া যাচ্ছে না, কি আর করা, অপেক্ষা করব না হয়। নিশ্চয়। মার্শালের নিষ্প্রিয় কণ্ঠ।
কিন্তু ক্যান্সাস সিটিতে ওর সঙ্গে মোলাকাত করা যাবে না, বুঝেছো? রেস্তোরাঁ ও গেম হলের ভিড়ের দিকে ইঙ্গিত করল সে। চৌহদ্দির যত নামকরা বন্দুকবাজ আছে প্রায় সবাই এখানে আড্ডা দেয়। রাত যতই হোক অন্তত একবার এখানে আসে ওরা। সব মিলে 25 জন তো হবেই, প্রত্যেকে আমার বন্ধু। ক্যান্সাস সিটির শান্তিপূর্ণ পরিস্থিতি যদি নষ্ট হয়ে যায়, এরা প্রত্যেকে খুব হতাশ হবে। গরু পাঞ্চিং বা মৎস্য শিকার বাদ দিয়ে সেফ অবসর কাটাতে এখানে আসে ওরা। আমোদ ফুর্তিতে সময়টা কাটিয়ে দেয়। শান্তিপূর্ণ পরিবেশ যেমন ওদের খুবই পছন্দ বা উপভোগ করে, তেমনি সেটা বজায় রাখতে যে কোনো ধরনের কাজ করতে ও পিছপা হয় না। পকেট থেকে সোনার একটা ঘড়ি বের করে সময় দেখলো সে। রাত প্রায় 8টা বাজে। ভাই সব, তোমাদের ঘোড়াগুলো মাত্রই বাইরে এনে রেখেছি আমি। ঠিক আমি কাজটা করিনি, আসলে ব্যবস্থা করেছি। 30 মিনিট পাবে, এ সময়ের মধ্যেই শহর থেকে বেরিয়ে যাবে তোমরা। নিজেদের নিজেদের পথে চলে যাবে। যদি আমার কথা না শোনো, তাহলে নিশ্চয়তা দিয়ে বলছি, আমার বন্দুকবাজ বন্ধুদের একটা পাশি বেরিয়ে পড়বে এরপর। যেখান থেকে পারে ধরে আনবে তোমাদের। ধরে জেলে ঢোকানো হবে আসামিদের। শান্তি ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিচার হবে তোমাদের। কি জানো, এ ধরনের অভিযোগের ট্রায়াল হতে হতে অন্তত 8-10 মাস লেগে যায়। এতে অবশ্য প্রমাণ হয় যে আমরা খুব করিতকর্মা নই। প্রায় বাতিলের ভঙ্গিতে বাতাসে একটা হাত নাড়ল মার্শাল। কিন্তু কি করা, এর চেয়ে আগে কারো ট্রায়াল শেষ করবার সুযোগ হয় না। সিরাক করল নেভিন সিন। বিলকুল বুঝতে পেরেছি। এ শহরে শান্তি নষ্ট হয় এমন কিছু আমরা করব না মার্শাল। স্মিথ হাসল সে। আর কষ্ট করে আমাদের ঘোড়াগুলো নিয়ে আসবার জন্যে অসংখ্য ধন্যবাদ। হয়েছে কি, আমরা এখানে এসেছি ট্রেনে করে। জানতাম না রেল কর্তৃপক্ষ এমন মহা পরোপকার করে বেড়ায়। একেবারে বিনা ভাড়ায় ঘোড়াগুলোকে ক্যান্সাস সিটিতেও পাঠিয়ে দিয়েছে। নেভিনের কটাক্ষ গ্রাহ্য করল না মার্শাল, বরং হাসি চওড়া হয়ে গেছে তার। আমাদের স্বরে বলল, মুফতে পেয়ে গেছো তা হলে 4টা ঘোড়া। আমি অবশ্য ওগুলোর স্বাস্থ্য বা মেজাজ সম্পর্কে নিশ্চয়তা দিতে পারবো না, তবে ঘোড়া তো পিঠে চড়তে পারবে ঠিকই। মার্শাল জনি গ্যারেটকে বাতিল করে দিয়ে জেমির দিকে দৃষ্টি দিল নেভিন। আবার দেখা হবে আমাদের, চিবিয়ে চিবিয়ে বলল সে। নিশ্চয়, সহাস্যে বলল জেমি, চোখে কৌতুক। একবার দেখা হয়ে গেছে না, ক্যান্সার সিটে আসবার পথে টেনে। ভিতরে ভিতরে ভয়ঙ্কর রেগে গেছে নেভিন, যদিও তা প্রকাশ পাচ্ছে না। শুধু পরস্পরের সঙ্গে চেপে বসা ঠোঁট তার স্বাক্ষর দিয়ে চলেছে। হ্যাঁ, মনে আছে, শীতল ছুঁড়ে বলল সে। এবং ঘটনাটা আমরা ভুলব না। এমন কিছু যখন হয়, মাথায় বাস পড়লেও তা ভুলি না আমরা। মার্শাল গ্যারেট আর তার 2 সঙ্গীর তত্ত্বাবধানে বিদায় নিল 4 সেকেন্ড। পিছু পিছু 2 টেক্সান কাউহ্যান্ডও গেছে। মাথা নাড়ল মার্ক হাউই। বেশ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। ওরা যে কত ভয়ঙ্কর লোক তা আমার চেয়ে বেশি বোধহয় কেউ জানে না। ভাগ্যিস জনিকে আগে থেকে বলে রেখেছিলাম, নইলে হয়তো শোডাউন ঠেকানো যেত না। সত্যি কি বাইরে ঘোড়া এনে রাখা হয়েছে? জানতে চাইল জেমি। ঠিক বিশ্বাস করতে পারছে না ঘটনাটা। এত আয়োজন কখন করা হলো? বাইরে নয়, মার্শালের অফিসে আছে ঘোড়াগুলো। মৃদু হেসে জানালো স্কট নেলসন। 2 কাউহ্যান্ডকে আগেই বলে রেখেছিলাম যাতে কয়েকটা ঘোড়া নিয়ে রাখে। তারও আগে অবশ্য মার্শাল ও মার্কের সঙ্গে আলোচনা করে এ প্ল্যান করেছি। নিশ্চিন্ত হওয়ার জন্যে আয়োজনটা করা হয়েছে। যদি ওরা বাগড়া দিতে আসে, তাহলে কোনো এক ওসিলায় ওদেরকে শহর থেকে বের করে দেবে। আমার জন্য অনেক বড় ঝুঁকি নিয়েছো তুমি, মিস্টার নেলসন। আন্তরিক কণ্ঠে বলল জেমি। কিছুটা বিব্রত বোধ করছে।
মানুষটার মহত্ব দেখে। মিস্টার গ্যারেট আর মিস্টার হাউইয়ের প্রতিও কৃতজ্ঞ বোধ করছি। তোমরা সবকিছু এভাবে সামাল না দিলে হয়তো খুন হয়ে যেতাম। আর এড বা তোমার ওই কাউহ্যান্ডের কীর্তিও খাটো করে দেখা যাবে না। বাদ দাও তো, বাতাসে হাত নেড়ে বাতিল করে দিল স্কট নেলসন। এমন কিছু করিনি আমরা। বজ্জাত লোক দেখলে সবার গায়ে জ্বালা ধরে, আর সব জানবার পর চোখের সামনে এত বড় অন্যায় ঘটবে মেনে নেওয়া যায় না। যেখানে কিছু একটা করবার আছে আমার। তুমি কি সত্যি ওদের ঘোড়া দিয়ে দিচ্ছ? হ্যাঁ, শেষ ডাইভে ছিল ঘোড়াগুলো খুবই ক্লান্ত ওরা। টেইল ডাইভের ধকল এখনো সামলে উঠতে পারেনি। রাইড করতে গিয়ে দেখা গেছে বিগড়ে যাচ্ছে, নয়তো কুলিয়ে উঠতে পারছে না। এমনিতে ওদের বাদ দিতে হতো। স্যাডেলও দিয়েছ? প্রশ্নটা যৌক্তিক, কারণ ঘোড়ার তুলনায় স্যাডেলের দাম কোনো অংশেই কম নয়। মাথা নাড়ল নেলসন। অত উদার আমি নই সান। বিডলও দেয়নি। স্যাডেল ছাড়াই চড়বে ওরা। হ্যাকামোর লতা সংগ্রহ করে না হয় লাগাম বানিয়ে নেবে। স্মিথ হাসল গরু ব্যবসায়ী। একটা ঘোড়া খুবই বজ্জাত স্বভাবের। এমনিতে শান্ত থাকে, কিন্তু কখনো যদি উত্ত্যক্ত করা হয় বা আচমকা ভরকে গেলে সবচেয়ে তেদর ঘোড়ায় পরিণত হবে। অমন অবাধ্য সার বুলফাইটেও দেখা যায় না। সামনে রাখা কাগজে টোকা দিয়ে মনোযোগ আকর্ষণ করল মার্ক হাউই। ভাগ্য ভালো যে ঠিক সময়ে আমার সঙ্গে যোগাযোগ করেছে স্কট। কালই চার্লস্টন যাচ্ছি। গিয়ে দেখব এ বিষয়ে কি করা যায়। যদি দরকার হয় তোমাকে এখানেই পাবো তো? মিস্টার নেলসন আর মার্শালের সঙ্গে যোগাযোগ রাখবো আমি। যেখানেই যাই আগে থেকে জানাবো। কোনো চিঠি বা কাগজ যদি পাঠাও, লাইভ স্টক এক্সচেঞ্জের ঠিকানায় পাঠিও। চলবে। জেমির সঙ্গে হ্যান্ডশেক করলো আইনজ্ঞ। শেষ কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা ভুলেও ভেবো না সেকেন্ডের সেকেন্ডদের হারিয়ে দিয়েছ তুমি। ভাগ্য যে আজ কত ভালো গেছে তা জেমিকে বলে দিতে হবে না কারো, নিজেই উপলব্ধি করছে। স্কট নেলসন, মার্শাল গ্যারেট, এড বা সেই কাউহ্যান্ডের মতো পরোপকারী মানুষগুলো ওর পাশে এসে না দাঁড়ালে সত্যি বিপদে পড়ত। তবে সৌভাগ্যের দেবী ওর পাশে আরও কত সময়ের জন্যে থাকবে, এটা একটা চিন্তার বিষয় হতে পারে। খাওয়া শেষ করে নিল ওরা। জেমি কথাবার্তা তেমন বলল না প্রায়। নেলসন ও হাউই নানা বিষয়ে আলাপ করছে, আর সেসব শুনছেও। তবে মনের এক অংশে নিজস্ব চিন্তা ঘুরপাক খাচ্ছে। পাহাড় থেকে নেমে এসে যখন বাবার মৃত্যু সংবাদ জানতে পারল, তারপর কত কিছুই না ঘটে গেছে। ওর জীবনের মোড় ঘুরে গেছে ভিন্ন দিকে, যা কল্পনাই করেনি কখনো। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি এখনো ওর কাছে একটা অস্পষ্ট স্বপ্নের মতো, বাস্তব মনে হচ্ছে না। একসঙ্গে $10,000 কখনো দেখেনি জেমি। বাবার মৃত্যুর পর পোকারে জিতে নেয়া টাকা পাওয়ার আগে যত সামান্য রোজগার করত, এবং এজন্যে বেগার বেগার খাটতে হয়েছে ওকে। প্রতিটি পেনির জন্যে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। এ কদিনে কয়েকটা ব্যাপার উপলব্ধি করেছে ও। অচেনা লোকের কাছে গরিবের দাম নেই। মর্যাদা বা সম্মান পাওয়া যায় না, বরং কেউ যদি সৎ ও কর্মঠ হয়, নিজের কাজটা আন্তরিকতার সঙ্গে সেরে ফেলে, তাহলে সে গরিব হলেও অন্তত পরিচিতদের কাছ থেকে সম্মান পায়। আজ পর্যন্ত গরিব কোনো জোচ্চর বা অসৎ লোক দেখেনি জেমি। দুর্বৃত্তের লক্ষ্যই হচ্ছে অন্যের সম্পদ গ্রাস করা, নিজের যা নেই সেটা কিনে নেয়া, ছলে বলে কৌশলে, যেভাবে হোক। এরা ঘাম ঝরাতে নারাজ, শরীর খাটিয়ে অর্জন করতে চায় না, এবং চট করে ধনী বনে যেতে ইচ্ছুক। মুক্তি পাওয়া টাকা বিশৃঙ্খল জীবনে খরচ করে ফেলে। শেখেরদের ক্ষেত্রেও তাই ঘটেছে। জেমির বাবা কিংবা ওকে খুঁজে বের করতে যে চরম
টাকা বা সময় নষ্ট করেছে? সৎ পথে পরিশ্রম করলে এ সময়ে অনায়াসে বিপুল উন্নতি করতে পারত। পারিবারিক বিদ্বেষ বা প্রতিহিংসার একটা ব্যাপার ছিল এর মূলে, তবে তা কোনো ক্রমেই নগদ স্বার্থের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল না। মিস্টার নেলসন, পরে বিক্রি করে দেওয়ার জন্য 100 গরু কিনতে চাই আমি, জানালো জেমি। তুমি কি ব্যবস্থা করতে পারবে? আর কলোরাডোয় নিয়ে যাওয়ার জন্যে কমবয়সী ব্রিডিং স্টকের আরও 100 গরু কিনতে চাই। ব্রিভিলে এক লোক আছে আমার, ওকে খবর পাঠিয়ে দেব। তোমার জন্যে আলাদাভাবে গরু কিনে ফেলবে। ওয়েলস ফার্গোর অ্যাকাউন্টের বিপরীতে একটা ড্রাফট লিখে দাও শুধু, আর কিছু করতে হবে না তোমার। এবার আইনজ্ঞের দিকে ফিরল গরু ব্যবসায়ী হাউই। কলোরাডো ও ওয়াইওমিংয়ের পাহাড়ি অঞ্চলে পাঞ্চিং করেছে জেমি। এলাকাটা ওর চেনা। জেমি বলছে সেখানে নাকি ভালো ও পর্যাপ্ত ঘাস আছে, এমনকি পাহাড়েও শীতের সময় ঘাসের অভাব হয় না। উঁচু উপত্যকায় অনায়াসে কয়েকশো গরু রাখা সম্ভব। আমার তো মনে হয় কিছু টাকা ব্যবসা থেকে তুলে পাহাড়ে একটা রাঞ্চ করা যেতে পারে। দুটো রাঞ্চ, মাঝখানে যোগ করলো জেমি। একটা থাকবে পাহাড়ের বেশ উঁচুতে, কিন্তু অন্যটা একটু নিচুতে, যাতে খারাপ আবহাওয়ায় সেখানে গরু স্থানান্তর করা যায়। বেশ কয়েকটা জায়গা চিনি। আমি চলে আসবার পর কেউ যদি দখল না করে থাকে তাহলে এখনো আছে। আমরা কিন্তু রাঞ্চিংয়ের ব্যাপারে একেবারে আনাড়ি, বলল স্কট নেলসন। রাঞ্চ চালাতে একজন লোক লাগবে। আমি সেটা পারবো, জানালো জেমি। এমনিতে ভাবছিলাম একটা রাঞ্চ গড়ে তুলব। রকি পর্বতমালার পশ্চিম ঢালে কয়েকটা জুৎসই জায়গা আছে। পরবর্তী প্রায় 1 ঘন্টা ধরে জেমির সমস্যা নিয়ে আলোচনা করলো ওরা। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সম্ভাব্য সমস্যা কি হতে পারে, কি করণীয় বা কর্মপন্থা ঠিক করে নিল। নিজেকে নিয়ে বিস্মিত হলো জেমি। জীবনে কখনো এত সমস্যা নিয়ে ভাবতে হয়নি ওকে। অভ্যস্ততা না থাকলেও আবিষ্কার করলো সম্ভাব্য উত্তর ঠিকই খেলছে মাথায়। গরু, ঘোড়া বা ভেড়া নিয়ে ওর কঠোর পরিশ্রমের মধ্যেও যে অনেক কিছু শিখে ফেলেছে তা কখনো বুঝতে পারেনি। আজকের আগে গরু ব্যবসা করবে বলে ভাবেনি, বরং হাতের কাজটা শেষ করতেই সব সময় মনোযোগী ছিল। অথচ বাড়তি কিছু টাকা হাতে থাকায় স্কট নেলসনের কাছে তার ব্যবসার খবর পেয়ে ধারণাটা ওর মাথায় উকি দিয়েছে। শুধু তাই নয়, এই প্রথম থিতু হওয়ার চিন্তা করছে। ভাবছে রাঞ্চিং করবে, এবং রাঞ্চিং করতে গেলে সম্ভাব্য যেসব সমস্যা বা চাহিদা দেখা দেবে সেগুলো চট করে দুজনের কাছে তুলে ধরছে। শুধু 100 ব্রিডিং স্টক হলে হবে না, বলল ও। শুরু থেকে অন্তত 500-600 লাগবে, নইলে রাঞ্চ দাঁড় করানো যাবে না। 200 নিয়ে শুরু করব, বলল নেলসন। তোমার কেনা 100-র সঙ্গে বাড়তি 100 মার্কও আমি যোগান দেব। রাঞ্চ চালানোর মূলধনও আমরা দেব, আর তুমি রাঞ্চের সবকিছু দেখাশোনা করবে। যা লাভ আসবে তার 1/3 অর্ধেক, জানিয়ে দিল জেমি। কেন? চোখ বড় বড় হয়ে গেছে গরু ব্যবসায়ীর। টাকা দেব আমরা, স্টকের অর্ধেকও দেব, অথচ তুমি মুনাফার অর্ধেক নেবে। সঙ্গত কারণে, শান্তস্বরে বলল জেমি। মুনাফার অর্ধেক পাবো আমি, আর তোমরা পাবে 1/4 করে। মূলধন দেবে তোমরা, কিন্তু বছরের প্রতিটি দিন রাঞ্চে গতর খাটাবো আমি, যাতে আমাদের বিনিয়োগ থেকে নিশ্চিত মুনাফা আসে। রেঞ্জের অবস্থা, পানি, ঘাস সব কিছুর দেখভাল করব। গরু চোর, ইন্ডিয়ান বা রেনিগেডদের সামাল দেওয়ার বড় রাঞ্চের সমস্ত বিষয়ের দায়িত্ব নেব। উপরন্তু বিস্তর জায়গা ঘুরে জুৎসই স্থান নির্বাচন করব, এবং এটা মোটেও সহজ কাজ নয়। ক্লেম করবার পর অন্য কেউ যাতে ওটার দিকে লোলুপ দৃষ্টি না দেয় সেটাও নিশ্চিত করতে হবে। আইনজ্ঞের দিকে অর্থপূর্ণ দৃষ্টি হানল নেলসন। ওর কথায় যুক্তি আছে মার্ক। হ্যাঁ, অনীহার সঙ্গে সায় জানালো হাউই। মাইলকে মাইল ঘুরে সঠিক স্থান নির্বাচন করবার দুর্ভোগ আমাদের সইবে না। অত সময়ও নেই, অথচ ও হয়তো জুৎসই জায়গা আগে থেকে চেনে।
আমাদের প্রত্যেকের কিন্তু যা আছে বেছে দিতে হবে। কিছুটা বিব্রত স্বরে বলল জেমি। জীবনে এই প্রথম সত্যিকার ব্যবসায়িক আলাপ করছে। অনুভূতিটা ওর জন্য অস্বস্তিকর। বিশেষ করে শুরুতে, যেহেতু পার্টনারদের সঙ্গে খানিকটা মতবিরোধ দেখা দিচ্ছে। তাহলে কথা পাকা হয়ে গেল? জানতে চাইল নেলসন। ক্যারোলিনায় তোমার কাজ সেরেই পশ্চিমে যাচ্ছ? হ্যাঁ। আরো ঘন্টাখানেক আলাপ করলো ওরা। ততক্ষণে ক্লান্ত বোধ করছে জেমি, তাই উঠে দাঁড়ালো। সহসা আবিষ্কার করলো ঘুমানোর কোনো জায়গা নেই ওর, অথচ বেডরোলটা কি না ওয়েলস ফার্গো অফিসের লকারে আটকা পড়ে আছে এখন। সমস্যা নেই, সব শুনে ওকে আশ্বস্ত করলো নেলসন। এ রাস্তার শেষ মাথায় একটা হোটেল আছে, ভালো হোটেল। এই মুহূর্তে ডেস্কে গাস ইসনার নামে একজনকে পাবে। ওকে সেফ বলো স্কট নেলসন পাঠিয়েছে। আর গিয়ারের ব্যাপারেও চিন্তা করো না, এড বা রায়ানকে ওয়েলস ফার্গো অফিসে পাঠিয়ে আনিয়ে নেব। হোটেলে তোমার গিয়ার পৌঁছে দেবে ওরা। যা ক্লান্তি শরীরে জায়গাটা কাছে বলে সত্যি স্বস্তি বোধ করছে জেমি। রাস্তায় বেরিয়ে এসে ক্ষণিকের জন্য থামল। চারপাশে তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে নিল। রাত হলেও রাস্তায় লোকজন যথেষ্ট আছে এখনো। বেশিরভাগ বাড়ির পোস্টে দাঁড়িয়ে ধূমপান বা পেটে হুইস্কি চালান করবার ফাঁকে অলস আড্ডা মারছে। দূরের এক সেলুনের সামনে ভিড় লেগে আছে। ওটা ছাড়িয়ে দৃষ্টি যেতে হোটেল সাইন লেখা চোখে পড়ল। নেলসন নিশ্চয় এটার কথাই বলেছে। ঘুরে রাস্তা ধরে এগোলো। হঠাৎ একেবারে পাশ থেকে বলে উঠল একটা কণ্ঠ, স্যার! চমকে উঠল জেমি। একে খুব একে খুব কাছে, তাই নারী কণ্ঠ। পাশ ফিরতে কম বয়সী একটা মেয়েকে দেখতে পেল। মাত্রই 20 পেরিয়েছে বোধ হয়। শোয়ার পোশাক পরনে, তবে আবরু রক্ষা করেছে খুব ভালোভাবে। কালো বড়সড় চোখ মেয়েটার, চাহনিতে মায়া। ঘন চুল মাথায়। স্যার, তুমি কি আমাকে একটু এগিয়ে দেবে? বেশি দূর যেতে হবে না, সেলুনের সামনের ওই লোকগুলোকে ছাড়িয়ে গেলেই হবে। অনেক রাত হয়ে গেছে তো আমি। জেমির বাহু খামতে ধরল মেয়েটা, কণ্ঠে আতঙ্ক। প্লিজ, বাবা যদি জানতে পারেন যে আমি এ সময় রাস্তায়, বেচারা খুন হয়ে যাবেন। কিন্তু আমার বান্ধবী এমের সঙ্গে দেখা না করে থাকতে পারিনি। 3 মাস পূর্বে থেকে এসেছ, কত গল্পই না করলো। ওসব শুনবার লোভ সামলাতে পারিনি বলে সন্ধ্যায় এমের বাসায় গিয়েছিলাম। কিভাবে যে এত সময় চলে গেল টেরই পাইনি। হাঁটতে শুরু করে ছোড়া। মেয়েটির কথায় সামান্য অসঙ্গতি থাকলেও সন্দেহ করেনি জেমি, বরং অনুরোধ রাখবার সিদ্ধান্ত নিয়েছে। হয়তো বয়স কম বলে ভুল করে ফেলেছে। আর বেশি দূরে নয়, ওই যে মোড়টা পেরিয়ে গেলেই হবে। ওহ, তুমি সঙ্গে থাকায় কি যে স্বস্তি লাগছে। দুশ্চিন্তায় অজ্ঞান হয়ে যাওয়ার দশা হয়েছিল আমার। বুঝতে পারছিলাম না কি করব। আবার লোকগুলোর সামনে দিয়ে রাস্তা পেরোনোর সাহসও হচ্ছিল না। একজনের যা চেহারা, দেখলেই গায়ে কাটা দেয়। এখানেই তোমাদের বাড়ি? না, আমাদের বাড়ি ভার্জিনিয়ায়। কিন্তু বাবা এখানে এসেছেন গরু কিনতে। বাবা অবশ্য কিছু ঘোড়াও বিক্রি করছেন। আমরা বুনো ঘোড়া ধরে পোষ মানাই, শঙ্কর ঘোড়ার জন্ম দিই এবং পরে ভালো দামে বেচে দিই। বাবার মুখে শুনেছি এখানকার রানচার বা গরু ব্যবসায়ীদের কাছে ভালো ঘোড়ার খুব কদর। মেক্সিকান ঘোড়া পছন্দ করে না কেউ। ওগুলোকে বোধহয় মাস্টং বলে, তাই না? হঠাৎ জেমির মনে পড়ল গত 3 দিন ধরে একই শার্ট পরনে ওর। গায়ের স্যুটটাও ব্রাশ করা জরুরি হয়ে পড়েছে। মুক্ত হাতে টাইটা ঠিকঠাক করলো। হোটেল পেরিয়ে যাচ্ছে ওরা এখন। সেদিকে তাকাতে ডেস্কের পেছনে দাঁড়ানো মাঝবয়সী এক লোককে দেখতে পেল। চোখে পুরো চশমা, তার আস্তিনে গার্টার রয়েছে। আমার হোটেলে চলে এসেছি।
অবসন্ন স্বরে বলল জেমি। দারুণ ক্লান্ত, মনের জোর খাটিয়ে পা ফেলছে। সুন্দরী আর অসহায় যাই হোক, এ মুহূর্তে ঘুমের চেয়ে কাঙ্ক্ষিত কিছু নেই ওর কাছে। শরীর আর চলছে না, ইচ্ছে করছে হোটেলের পৌঁছে গিয়ে শুয়ে পড়ে। প্লিজ, এই তো মোড় পর্যন্ত এগিয়ে দিলেই চলবে, মিনতি করল মেয়েটা। ঠিক আছে চলো, বিরক্তি চেপে রেখে বলল জেমি। ভাবছে কি কখনে যে এত রাত পর্যন্ত গল্প করেছে রেস্তোরাঁয় বসে, কিংবা একা না বেরিয়ে আরও পরে নেলসন বা হাউয়ের সঙ্গে বেরোলেই হতো। কিন্তু মোড় পর্যন্তই যাব, এর চেয়ে বেশি যাওয়া সম্ভব হবে না ম্যাম। আমি যে কতটা ক্লান্ত তুমি ভাবতেই পারবে না। মোড়ে পৌঁছে গেল ওরা। হঠাৎ দু হাতে জেমির ডান হাত সর্বশক্তিতে চেপে ধরল মেয়েটা। এই যে নিয়ে এসেছি ওকে, চড়া স্বরে বলল মেয়েটা। এবার খুন করো ওকে। 18। চিন্তা করবার যদি সময় থাকতো, তাহলে ওর বাবার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করতো জেমি। খুব ছোট থাকতে একদিন ওকে একটা কথা বলেছিল জন ট্যাভালিয়ান। কথাটা শুধু মনেই রাখেনি ও, বরং অক্ষরে অক্ষরে পালনও করেছে। এমনও দিন আসতে পারে হয়তো দেখা যাবে ডান হাতটা ব্যবহার করতে পারছো না, সেফ কয়েকদিনের জন্য হলেও। সেক্ষেত্রে বাম হাত যদি ব্যবহার করতে শেখো, দারুণ কাজে লাগবে। মুষ্টিযুদ্ধে বাম হাতের আবশ্যকীয় ভূমিকা রয়েছে। এমনকি যে কোনো ধরনের মারপিটে বাম হাত অবিচ্ছেদ্য ও খুব কার্যকরী অঙ্গ হিসাবে ভূমিকা রাখতে পারে। তবে জেমি সর্বসময় সমান তালে দুহাত ব্যবহার করতে শিখেছে। করাত, হাতুড়ি, ছুরি, যে কোনো হাতিয়ার যেমন বাম হাতে খুব ভালো চালাতে পারে, তেমনি পিস্তল বা রাইফেলও চালাতে পারে প্রায় সমান দক্ষতায়। এর মূলে আছে দীর্ঘদিনের অনুশীলন। ডান হাত জাপটে ধরে রেখেছে মেয়েটা। সেফ সহজাত প্রবৃত্তি বসে কোনো কিছু না ভেবেই বাম হাত বাম হাতে সবল মারল হোলেস্টারে ড্র করলো। সামনের বাড়ির আড়াল থেকে ছিটকে বেরিয়ে এসেছে শত্রুরা। ছুটে আসছে প্রাণপণে দুজনের হাতে। এরই মধ্যে পিস্তল চলে এসেছে। অবস্থা সঙ্গীন। আর অপেক্ষা করবার মানে হয় না, নির্ঘাত মরতে হবে তাহলে। শত্রুরা ভেবেছে পরিস্থিতি সম্পূর্ণ ওদের নিয়ন্ত্রণে। জেমির ডান হাত মেয়েটির কবজায়, বাম হাতে চোখ ধাঁধানোর ড্র করবে, এটা আশাতীত ব্যাপার। চমকটা দীর্ঘায়িত করল না জেমি, বরং ড্র করবার সঙ্গে সঙ্গে ট্রিগার টেনে দিয়েছে। মাঝখানের একজন বেশ লম্বা, অন্যদের ছাড়িয়ে গেছে কয়েক ইঞ্চি। সেই বুকে নিল প্রথম বুলেট। বাতাসে খাবি খেলো যেন লোকটা। আচমকা গতি চলত হয়ে গেল। তারপর দুই হাঁটু ভেঙে পড়ে গেল রাস্তার উপর। বাকি তিন শত্রু তখন 10 হাত দূরে চলে এসেছে। বাঘ ঝাঁকি দিয়ে ডান হাত ছাড়িয়ে নেয়ার প্রয়াস পেল জেমি, কিন্তু সফল হলো না। অজ্ঞাত দ্বিতীয়বার ট্রিগার টেনে গায়ের জোরে ধাক্কা দিল মেয়েটিকে। ভারসাম্য হারিয়ে ফেলল মেয়েটা। স্থলিত পায়ে সরে গেল 2 কদম। তারপর ছুটে আসা 2 শত্রুর উপর গিয়ে পড়ল। এরই মাঝে অস্ফুট স্বরের গোঙানি কানে এলো জেমির। অনুমান করল দ্বিতীয় শত্রুর গায়ে বুলেট বিদ্ধ হয়েছে। ফলাফল দেখবার ফুরসত নেই ওর। মেয়েটিকে ঝটিকার ধাক্কায় সরিয়ে দিয়েই প্রায় ছুটে সরে এলো বাড়ির কোণের দিকে। অনুমানের উপর 2টো গুলি পাঠিয়ে দিল, যদিও আশা করছে না আগের 2টোর মতো এগুলো লক্ষ্যে পৌঁছাবে। কোনো রকম নিশানা করেনি। উদ্দেশ্য ছিল সেফ শত্রুদের ব্যস্ত রাখা। ছুটতে ছুটতে হোটেলে ঢুকে পড়ল জেমি। মাত্রই ওয়েস্ট ব্যান্ডে গুজে রেখেছে পিস্তলটা। তার উপর কোটের ঝুল টেনে দিয়েছে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রাতের শিফটের কিরানি, হাতে চশমা। বাইরে কি ঘটল? উদ্বিগ্ন স্বরে জানতে চাইল সে। জানি না, উত্তেজিত স্বরে জবাব দিল জেমি। একটা রুমের জন্য তোমার কাছে আমাকে আসতে বলল স্কট নেলসন। হোটেলের সামনে পৌঁছেছি আর তখনই গোলাগুলি শুরু হলো। দেখবার জন্যে থামে গে, সঙ্গে সঙ্গে ছুট দিয়েছি। বুদ্ধিমানের মতো কাজ করেছ। রাস্তার দিকে একবার চকিত দৃষ্টি চালিয়ে চোখে চশমা লাগালো সে। ডেস্কের উপর রাখা পুরো রেজিস্টারটা খুলে এগিয়ে দিল। এই যে ঠিক এখানটায় সই করো। 12 নম্বর কামরা, দোতলায় উঠে ডান দিকে।
বাইরে ছোটাছুটি আর শোরগোল চলছে। গুলির শব্দে আকৃষ্ট হয়ে নানা দিক থেকে ছুটে আসছে লোকজন। মাথার ঠিক নেই কারো, মন্তব্য করলো জেমি। গোলাগুলি দেখতে যাওয়ার মানে আছে কোনো? অবশ্য কেউ যদি বেঘরে মরতে চায় তাহলে ভিন্ন কথা। ঠিকই বলেছ, একমত হলো কেরানি। কিন্তু দুনিয়ায় অতি উৎসাহী লোকের অভাব হয় না, এবং সম্ভবত এদের ঘাড় বারবার বাবার দিয়ে তৈরি, রাবার দিয়ে তৈরি। তেমনি নাকটাও বেশ খুব বড়। তাই যেখানে যাই ঘটুক দেখা চাই চাই। নিজের কামরায় ঢুকে দরজা আটকে দিল জেমি। পিস্তল বের করে শূন্য চেম্বারে তাজা কার্তুজ কার্তুজ ভরে ড্রেসারে রেখে দিল। এবার কোট ও শার্ট খুলে ওস বেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে নিল। শেষে বুট খুলে শুয়ে পড়ল বিছানায়। রাস্তায় আদপে কি ঘটল বা কতটা ক্ষয়ক্ষতি স্বীকার করতে বাধ্য হয়েছে শত্রুপক্ষ জানা হলো না। ক্ষিপ্ত বেগে ও পরস্পরের গা ঘেঁষে ছুটে আসছিল চার সন্ডামার্কা লোক। একজনকে পড়ে যেতে দেখেছে জেমি, এবং এর সেকেন্ড খানেক পর একটা অস্ফুট গোঙানি শুনতে পেয়েছিল। হয়তো একজনই আহত হয়েছে। পড়ে গিয়ে গুঙিয়ে উঠেছিল লোকটা। এত তাড়াহুড়োর মধ্যে গুলি ফসকে যাওয়া খুবই স্বাভাবিক। শত্রুরা পাল্টা গুলি করেছে, কিন্তু দৃশ্যত ওকে লাগাতে পারেনি। যদিও কাজ দিয়ে গেছে অন্তত 4টা বুলেট। মেয়েটাকে লুটিয়ে পড়ে যেতে দেখেছে জেমি। সেটা অবশ্য ভারসাম্য হারিয়ে ফেলবার কারণে হতে পারে। তবে ফলাফল যাই হোক, এ ঘটনায় খুবই অসন্তুষ্ট হবে মার্শাল জনি গারেট। নিচের রাস্তায় শোরগোল চলছে এখনো। কৌতূহলী লোকজন ভিড় করছে রাস্তার বাগ ও হোটেলের ধারে কাছে। অযথা কারো দৃষ্টি আকর্ষণ করতে চায়নি বলে কামরায় ঢুকে বাতি জ্বালায়নি জেমি। অন্ধকার সিলিংয়ের দিকে চেয়ে শুয়ে থাকলো অনেকক্ষণ। ক্লান্ত হলেও ঘুম পাচ্ছে না, বরং নানা চিন্তায় ভারী হয়ে আছে মাথা। জেমির উত্তরাধিকার দাবি বা আদায়ের কার্যকরী কোনো উপায় নিশ্চয় বের করে ফেলবে মার্ক হাউই। কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার এটা। 2-4 দিন বা কয়েক সপ্তাহ যাই লাগুক, হাতে কাজ নেই ওর। বেকার কাটাতে হবে সময়। চাইলে নিজে ক্যারোলিনায় চলে যেতে পারে, কিংবা পশ্চিমে ফিরে যেতে পারে। অপেক্ষায় থাকতে হবে শেষ পর্যন্ত কি ঘটে, বা হাউই কতটা কি করতে পারে। পশ্চিমে গেলে অবশ্য সময়টা একেবারে বেকার কাটবে না। রাঞ্চের জন্য জুৎসই জমির খোঁজ চালাতে পারে। ওর পরিচিত কয়েকটা জায়গায় রাঞ্চ করা যেতে পারে, তবে কোনোটাই নিশ্চিত নয়। যেহেতু ভ্রমণের সময় দেখা আর রাঞ্চ করবার পরিকল্পনা নিয়ে জমি খুঁজতে বেরোনো সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। দুটোই আকাশ পাতাল ফারাক। নতুন চোখে সব কিছু বিচার করতে হবে ওর। রাঞ্চিংয়ের নানা সুবিধা অসুবিধা মাথায় রেখে জমি পছন্দ করতে হবে। স্থান নির্বাচনের উপর সাফল্য অনেকাংশে নির্ভর করবে। গরু নিয়ে আলাপ করেছে ওরা, কিন্তু ভেড়ার ব্যাপারে আগ্রহ আছে জেমির। পশ্চিমে ভেড়া রাঞ্চিং এখনও জনপ্রিয় হওয়া দূরে থাক, রীতিমতো ঘৃণা ও তাচ্ছিল্যের চোখে দেখা হয়। কিন্তু এও ঠিক, গরু চেয়ে ভেড়া পালন বেশি লাভজনক এবং পাহাড়ি অঞ্চলে বেশ কার্যকরী। গরুর রাঞ্চে বেশ কিছুদিন কাজ করেছে জেমি। স্বাধীনভাবে গরুর দেখভালও করেছে। তবে রেঞ্জে এত দীর্ঘ সময় কাটায়নি যে মনে প্রাণে ক্যাটলম্যান হয়ে যাবে এবং ভেড়ার প্রতি বিদ্বেষী হয়ে উঠবে। যে কোনো রাঞ্চের ভেড়া যতটা অপছন্দ যে কোনো রাঞ্চার ভেড়া যতটা অপছন্দ করে, তার অর্ধেক বিতৃষ্ণাও ওর ভিতরে জন্ম নেয়নি। বরং জেমির কাছে মনে হয়েছে সঠিক জায়গা ও পরিচর্যা পেলে গরুর চেয়ে ভেড়ার রাঞ্চিং অনেক বেশি লাভজনক হতে পারে। তাই বলে এই মুহূর্তে ভেড়া রাঞ্চ গড়বার ইচ্ছে নেই ওর, বরং ভবিষ্যতের জন্যে সেটা তোলা থাকলো। পরিস্থিতি যদি এমন হয় গরু পুষে কাঙ্ক্ষিত লাভ আসছে না, তখন হয়তো ভেড়ার ব্যাপারে চিন্তা করবে। শুয়ে থেকে নিজের সমস্যা নিয়ে বিশদ ভাবল, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলো। শেষে চোখে ঘুম ধরতে উঠে কাপড় ছেড়ে শুয়ে পড়ল। হাতের মুঠিতে থাকলো একটা কোল্ট।